নমস্কার উপস্থিত দর্শকবৃন্দকে এবং শ্রীফলতলা পূর্ব মেলা কমিটির সকল সদস্য ও সদস্যকে এবং স্থানীয় প্রশাসন ও গ্রামবাসী বৃন্দকে রায়দিঘি ঐকতান যাত্রা সমাজের পক্ষ থেকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। মা কালী, মা সরস্বতী, বাবা ভোলানাথ ও ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের পাদপদ্মে প্রণাম জানিয়ে এবং রাধা কৃষ্ণের আশীর্বাদ মাথায় নিয়ে রায়দিঘি
শ্রীফলতলা পূর্ব সার্বজনীন রাধাকৃষ্ণের গোষ্ঠ মেলা উপলক্ষে আজকের সামাজিক পালা পুত্রবধূর সিঁদুর চুরি। রচনা ভৈরব গঙ্গোপাধ্যায়, সম্পাদনা নির্দেশনা রমেশ সরদার, সুর ও মুখ্যযন্ত্রী অজয় ভূঁইয়া, আবহ সঙ্গীত অসীম, শ্যামল, ঝন্টু ও নকুল মণ্ডল। আলো বাপি ইলেকট্রিক্স, নিয়ন্ত্রণে বাপি সাপুই। ধ্বনি নিউ পবিত্র সাউন্ড, নিয়ন্ত্রণে মাস্টার সোনু। মেকআপ ও পোশাক বিপুল বরণ হালদার। স্মারক পবিত্র গোপাল কয়াল। প্রধান উপদেষ্টা শ্রী সন্তোষ কুমার মাইতি। অভিনয় রমেশ সরদার, তাপস হালদার, দীনবন্ধু জলজাতা, ভাস্কর মণ্ডল, অভিজিৎ ভৌমিক, মিলন গায়েন, গৌর গায়েন, পৃথ্বীরাজ হালদার, মানস মাঝি, গৌর মণ্ডল, রাজু দেবনাথ, গৌতম ঘোষ, অলোক বাউর তৎসহ মিস পায়েল, মিস রানী এবং প্রিয়াঙ্কা মুখার্জি, দীপ্তি বর্মন ও শিশু শিল্পী শাশ্বতী ভৌমিক। দল ম্যানেজার গৌর মণ্ডল। সহযোগিতায় ঐকতান যাত্রা সমাজের সকল শিল্পীবৃন্দ। শুরু করছি রায়দিঘি ঐকতান যাত্রা সমাজ পরিবেশিত সামাজিক যাত্রাপালা পুত্রবধূর সিঁদুর চুরি। পুত্রবধূর সিঁদুর চুরি। এই যাত্রাপালাটি আপনারা দেখতে পাবেন ইউটিউব খ্যাত কে স্টুডিওর মাধ্যমে। কে স্টুডিও ফর কল্যাণ। শুরু করছি আজকের সামাজিক যাত্রাপালা পুত্রবধূর সিঁদুর চুরি। কাতব কান্তা কশ্যে পুত্র সংসার অতীব বড় বিচিত্র কশ্যুত্তং বা কুতায়ত তং চিন্তায়েত দিদং ভাত। ভজ গোবিন্দং ভজ গোবিন্দং গোবিন্দ ভজ মূঢ়মতে। হরি ওম হরি ওম হরি ওম হরি ওম হরি ওম হরি ওম। এই যে শুনছো, আর আমার আমার কথা তুমি শুনতে পাচ্ছ? এই যে শুনছো শুনছো বৌমা 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 বৌমা। দোতলার ঘর থেকে শ্বশুরমশাই বৌমা বৌমা বলে ডাকাডাকি করছেন, কিন্তু আমি 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 কি করে বলবো? আমার স্বামী তীর্থক্ষেত্র থেকে ফিরে আসার পর থেকে আমার সঙ্গে ভালো করে কথাই বলতে চাইছে না। উনি কি জানেন আমি সেসব হিসেব এখনো পর্যন্ত মেলাতে পারিনি এসব কথা। কিন্তু একটু আগে আমি তাকে কত করে ডাকছিলাম, উদাস হয়ে যেন পথের দিকে চেয়েছিল। এসব কথা আমি বাবাকে কেমন করে বলবো? বলতে হবে না বৌমা, বলতে হবে না। সমস্ত ঘটনাটা আমি শুনেছি। বৌমা, এইভাবে তোমাকে ভেঙে পড়লে চলবে না মা। তোমাকে যেমন করেই হোক আমার সুমন্তকে সংসারমুখী করতেই হবে। তোমাকে আমার সুমন্তর মন থেকে মুছিয়ে দিতে হবে উদাসীন ভাবনা। আমি তো চেষ্টা করছি বাবা। চেষ্টা নয় বৌমা, চেষ্টা নয়, তোমাকে প্রতিজ্ঞা করতে হবে। সুমন্ত এইভাবে উল্টো পাল্টা চিন্তা করলে কে দেখবে আমার এত বড় বিজনেস? বাবা আপনি ভাইজি জামাই পূর্ণব্রতকে দিয়ে একটা মাস আমি কোন রকমে চালিয়ে নিয়েছি। অবশ্য নতুন কর্মচারী নিখিলেশ ওকে অনেকটা সাহায্য করেছে। যাক সেসব কথা। সুমন্ত কোথায়? কোথায় গেছে
আমাকে সে বলি যায়নি বাবা, তোমাকেও বলে যায়নি? আমার সাথে যে কথাই বলতে চাইছে না। কি ভেবেছে হতভাগা সুমন্ত? ও কি ভেবেছে যে তীর্থ করে ফিরে এসে ও সত্যি সত্যি সন্ন্যাসী হয়ে যাবে? আমি জানি না বাবা, আমি কিচ্ছু জানি না। কেন জানো না? কেন জানো না? তুমি তো স্ত্রী, স্ত্রী হয়ে স্বামীর মনের খবর তুমি জানবে না তো কে জানবে? বৌমা, একমাত্র স্ত্রীরাই পারে স্বামীকে সংসারের মায়ায় জড়িয়ে ফেলতে। আর তুমি তা পারবে বলেই আমি নিজে পছন্দ করে তোমাকে পুত্রবধূ হিসেবে বাড়িতে নিয়ে এসেছিলাম। কিন্তু আমি অনেকদিন আগেই জানতে পেরেছিলাম সুমন্তর জীবনে এমন ঘটনা ঘটলেও ঘটতে পারে। কি বললেন আপনি বাবা? শোনো বৌমা, তোমার শাশুড়ি মাতা মারা যাওয়ার পর সুমন্তর মনে একটা বিশেষ পরিবর্তন দেখা দিয়েছিল। তাই তো তার সঙ্গে তোমার বিয়ে দিয়ে তাকে গৃহমুখী করতে চেয়েছিলাম। বৌমা, তুমি আমার জীবন পূজার মধুপর্কের বাটিতে এক ফোঁটা মধু বৌমা, যেমন করেই হোক সুমন্তর মনে সংসারের নেশা ধরাতেই হবে। পারবি না মা, পারবি না? পারতে তোকে হবেই, কারণ তুই যে আমার অতি আদরের পুত্রবধূ। হ্যাঁ রে মা, অতি আদরের পুত্রবধূ। বাবারই অগাধ বিশ্বাসের মর্যাদা আমি কি রাখতে পারবো? আমি তো বাবাকে সব কথা খুলে বলতেই পারিনি। কাল রাত্রি আমি আমার সব কিছু দিয়ে আমার স্বামীকে গৃহমুখী করতে চেয়েছিলাম। আমি কিন্তু সে अरे वही किंतु में कोई फायदा नहीं होगा। अरे जमाई बाबू हिलने दिल्ली बॉम्बे टम्बे घूरे ना, একেবারে অমিতাভ বচ্চন बन गया। বৈশালী, আর এখন তাকে মন ভোলাতে হলে তোকে হতে হবে কিন্তু জয়া ভাদুরী। বৈশালী, তুই না দিল্লি বোম্বে টম্বে ঘুরে তুই একেবারে বোম্বেটে হয়ে গেছিস। এখন সব কথা বাদ দিয়ে গিয়ে দেখে আয় তোর জামাই বাবু কোথায় আছে। আরে বাবা দিদি, আরে জামাই বাবু তো বাগানে বসে ডায়েরি লিখছে রে। মানুষটা অনেক কিছু ভুলে গেছে, অথচ এই ডায়েরি লিখতেই ভুলেনি। আচ্ছা দিদি, জামাই বাবু ডায়েরিতে কি লেখা আছে তুই জানিস? আছে সে লোক কখন কি খেয়েছে, কে কেমন চলছে, কে কার সাথে কেমন ব্যবহার করে, সব ডিটেলস তার ওই ডায়েরিতে লেখা আছে। দিদি তুই এক কাজ কর, তুই না বাগানে গিয়ে জামাই বাবুকে আচ্ছা করে চেপে ধরবো রে বৈশালী, আমি তোর কথাই শুনবো। আমি লজ্জা শরম সবকিছু ত্যাগ করে দিয়ে আজ তোর জামাই বাবুর কাছে কি জিজ্ঞাসা করব? তুমি কি ভুলে গেছো আমাদের ফুলসজ্জার পরের দিন তুমি ডায়েরিতে ঠিক কি লিখেছিলে? ঠিক কি লিখেছিলে? শাবাশ দিদি শাবাশ। এখন আমার মনে হচ্ছে তুই আরে বাবা জয়া ভাদুরীর মতন ওই অমিতাভ বচ্চনকে মানে ভালো করে চেপে ধরবি, ধরে বলবি এ দিল আশিকানা, এ দিল আশিকানা, এ দিল আশিকানা, এ দিল चलो कहे दीवाना, ये मोहब्बत का है दीवाना, आखिर इसमें तुम न जाना हो। आशिकाना ये दिल, आशिकाना ये ওগো কাজল নয়না হরিণী, তুমি দাও না ও দুটি আঁখি, ওগো গোলাপ পাপড়ি মেলো না,
অভিষেক, জামাইবাবু যদি সত্যি সত্যি সংসার ত্যাগ করে চলে যান? ওসব নিয়ে ভাবতে হবে না বৈশালী। আমি বেঁচে থাকতে সুমন্তদাকে কিছুতেই ও পথে পা বাড়াতে দেব না। আমি তাকে বুঝিয়ে বলবো, সুমন্তদা সংসারকে ত্যাগ করে যে বৈরাগ্যের স্বপ্ন দেখে, আসলে সে পলাতক। তাহলে চলো, আর এক মুহূর্তে না দেরি করে না করে আমরা একসঙ্গে। চলো চলো চলো, আমরা একসঙ্গেই চলে যাই। হ্যাঁ, কি ওকে বুঝিয়ে বলি? তাই চলো। এই অভিষেক, ওই বোম্বাই মাকা মেয়েটার সঙ্গে কোথায় চললি রে হতভাগা? তোমার মতো ভাগ্যবান হওয়ার চেয়ে হতভাগা হওয়া অনেক ভালো বাবা। বললেই রামের রাজ্যাভিষেকের দিন কইকেয়ী রাজা দশরথের কাছে 3টি বর চেয়েছিলেন। এই কথা সবাই জানে মেসমশাই, কিন্তু আপনি যে নিজের ছেলেকে বনবাসে পাঠিয়ে জামাইকে সিংহাসনে বসাতে চাইছেন, এই খবরটা আমি ছাড়া এই বাড়ির কিন্তু আর কেউ জানে না। খবরদার, খবরদার অভিষেক, ওই অসভ্য মেয়েটার সঙ্গে একদম মেলামেশা করবি না। এখনো সময় আছে বলছি। ভালো চাস তো নিজের পাওনা গন্ডাটা জেলা মশাইয়ের কাছ থেকে বুঝে নে। তোমার জামাই পুণ্যব্রতর মতো আমার গায়ে তো গন্ডারের চামড়া নয় বাবা। বললি তুই? তাছাড়া তোমার মতো দাদার সংসারে ওই নৈবেদ্যর ওপর মন্ডা হয়ে বসে থাকার স্বপ্ন আমি কোনোদিন দেখিনি। কি বলতে চাচ্ছিস তুই? তুমি আর তোমার জামাই পুণ্যব্রত, তোমরা দুজনে মিলে আমার ওই জ্যাঠতুতো দাদা সুমন্তদাকে এই সংসার থেকে তাড়াতে চাও, এটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। হরে কৃষ্ণ, সে যদি সংসার করতে না চায় আমরা কি করব? তার যদি বিষয় আশায় ভালো না লাগে তার জন্য কি আমরা দায়ী? তাছাড়া সুমন্তদা তো নিজেই বলেছেন, বিষয় আশয় বিষ অতিশয়, জীবন বড়ই ক্ষণস্থায়ী। ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। বিনয়ের ব্যান্ডেজে বাঁধা তোমার মনের ভিতর দগদগ করছে পাপের ক্ষত। তোমার উপযুক্ত নাম পুণ্যব্রত। জুতো মেরে জানো এর মুখটা ভেঙে দিতে হয়। বাবার পক্ষ ছেড়ে দিয়ে যেটা ছেলের পক্ষ নেবে না কেন? খ্যাপা যে খ্যাপা, জানো বাবা পুণ্য আমার দাদা কেমনি আমার সঙ্গে কোনো একটা মেয়েকে বিয়ে দিয়ে আমার জীবনটা একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে। আমিও তেমনি দাদাকে সুখী থাকতে দেব না, ওরা যতই চেষ্টা করুক না কেন। চেষ্টা করলেও ওরা আর সুমন্তদাকে সংসারী করতে পারবে না, কারণ ভাগ্য আমাদের পদানত। সুমন্ত আগের মতো হয়ে গেলে, সংসারী হতে চাইলে আমাদের যে সর্বনাশ হয়ে যাবে বাবা। আমি দাদার ঘরের দরজার পাশে আড়ি পেতে শুনে এলাম কি দাদা সুমন্তকে হলদিয়ায় পাঠানোর ব্যবস্থা করছে। তুমি চাও মাপ করে সুমন্তকে হলদিয়ায় নিয়ে গিয়ে দিন রাত তার কানের কাছে ধর্মের কথা শোনাবে। মোট কথা, আজ তুমি যে উপরে উঠেছো সেখান থেকে তোমাকে নিচে নামতে না হয়। আমরা জিতবই বাবা, যদি বিধি না হয় পাপ। সুমন্তর সঙ্গে দেখা হলে তুমি তার কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলবে কি, হরে কৃষ্ণ হরে রাম গোপাল গৌর রাধে শ্যাম। হরে কৃষ্ণ হরে রাম গোপাল গৌর রাধে শ্যাম। কৃষ্ণ হরে রাম গোপাল গৌর রাধে শ্যাম। বুঝেছি বুঝেছি শ্বশুর মশাই, বুঝেছি বলেই তো আপনার ওই পঙ্গু মেয়ে শ্রাবণীকে আমি বিয়ে করেছি। শালা থত্তর কোথাকার, এক ইট মেরে তোমার মাথাটা আমি ফাটিয়ে দেবো। দাদু খ্যাপা, বিয়ে করেছে না ঠাই করেছে? তুমি জানো স্বামী স্ত্রীকে ভালো না বাসলে স্ত্রীর তত কষ্ট হয়। সত্যি কষ্ট হয়? নেতা চন্দ্রী জানে না জানো, এই যে আদে আমাদের সুমন্তদা বৌদিকে কত ভালোবাসতো, এখন আর বাঁচে না। আচ্ছা। বৌদির বুঝি তত্ত্ব হয় না? আচ্ছা মধু, তুমি সুমন্তদার উজ্জয়িনী বৌদির ভালোবাসা দেখেছো? দেখিনি আবার, লুটিয়ে লুটিয়ে আমি সব দেখেছি। আচ্ছা, ওরা একে অপরকে কিরকম ভালোবাসতো? তুমি
তুমি দেখবে তুমি দেখবে কেমন ভালোবাসতো তুমি দেখো। ঠিক এমনি করে। ভালোবাসা দেখাতে এসেছে, ভালোবাসা। সুমন্তদা তুই গিয়ে তো তালা তত্ত্বটা আমার ফেলে দিয়েছে। অসহ্য, অসহ্য। সংসার করতে গেলে এমনি অনেক অসহ্যকে সহ্য করতে হয় পূর্ণব্রত। সুমন্তদা, তুমি তাতে কি বলছো সুমন্তদা? ও তো একটা মানুষ, ও তো একটা দানোয়ার। মাধু। শুধু দিন রাত ঘরে বসে বসে দিলীপের পেট করতে তারা দানোয়ার তো তারা চত্বর কথা মাধু। তারা চত্বর কথা তারা আমি হাজার হোক তুমি তো মাধবের জামাইবাবু। জামাইবাবু হয়ে শালাকে এভাবে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া তোমার মোটেই উচিত নয়। উজ্জয়িনী বৌদিও তো আপনার স্ত্রী, আপনিও তাকে দূরে সরিয়ে দিচ্ছেন। তিনি আপনার কাছ থেকে কম কষ্ট পাচ্ছেন না দাদা? হ্যাঁ, তুমি তুমি ঠিক বলেছো, কিন্তু কি করি বলো তো? দেশ ভ্রমণ করে তীর্থস্থান পরিদর্শন করে আসার পর আমার যে আর কিছুই ভালো লাগছে না। ভালো লেগে লাভ নেই সুমন্তদা, সংসার মানে হলো অসার। আর এই সার কথাটাই বুঝে, এই সার কথাটা বুঝে অতীতের মগধ সম্রাট বিম্বিসার বৌদ্ধ ধর্মে দীক্ষা নিয়েছিলেন। পূর্ণব্রত, মায়া সুমন্তদা, সবই মায়া। তাই তো মুনি ঋষিরা বলে গিয়েছেন, এ মায়া প্রপঞ্চময়, এ মায়া প্রপঞ্চময়। অবরঙ্গ মঞ্চ মাঝে রঙ্গের নট নটবর হরি, যারে যা সাজায় সে তাই সাজে। পূর্ণব্রত, অমন তারি হাতে এক তারা যে আমি, সে বাজালে বাজি আবার সে থামালে থামি, সে বাজালে বাজি আবার সে থামালে থামি। বুঝি না এ কোন খেপামি, বুঝি না এ কোন খেপামি। সে যে জগৎ মেলায় পুতুল নাচায়, কে বোঝে বল সেই মানে। এ যে বাজি করে খেলা রে মন, বাজি করের খেলা রে মন, যার খেলা হয় সে জানে। আমি জানি পূর্ণব্রত, আমি জানি। আমি দেখেছি হরিদ্বারের গঙ্গার জলে হাজার হাজার প্রদীপ ভাসতে। আমি কাঞ্চনজঙ্ঘার অপরূপ রূপ দেখে মনে মনে সংজ্ঞাহীন হয়ে পড়েছিলাম। ছাঙ্গু লেকের বরফ ঢাকা পাহাড়ে উঠে আমার মনে হয়েছে আমি কোথায়, আমি কে। কি সুন্দর ভাবনা। ও অভিষেক, বৈশালী, তোরা বিশ্বাস কর, একটা অদ্ভুত ভাবনা আমাকে যেন পাগল করে দিতে চাইছে। পাহাড়, পর্বত, নদী, সমুদ্র আমাকে যেন হাতছানি দিয়ে ডাকছে। আরে পাগলামি করো না তো, ওঠো ওঠো ওঠো, চলো আমাদের সঙ্গে চলো। কোথায় যাব? আরে বাবা জামাইবাবু, আজ আমরা তিনজনে মিলে না সিনেমা দেখতে যাব। তোরা যা, আমি যাব না। কেন যাবে না? কেন যাবে না? কেন তুমি এভাবে পাগলামি করছো? চলো ওঠো 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 ওঠো। আহ! যা, তোরা এই মুহূর্তে এখান থেকে চলে যা বলছি। আমি ওদের তাড়িয়ে দিলাম ঠিকই, কিন্তু আমার প্রতি ওদের মমতা আমি আমার ডায়েরিতে সব লিখে রেখেছি। শুধু লিখে রাখুনি তোমার শ্রী উজ্জয়িনীর প্রতি তোমার বিশ্বাসঘাতকতার কথা, তোমার স্নেহ কাঙাল বাবার প্রতি তোমার কর্তব্যহীনতার কথা। আমি তো তোমার কোনো কাজে বাধা দিইনি। না, তা দাওনি। শুধু স্বপ্ন দিয়ে বাঁধা সেতারের সবকটা তার তুমি হ্যাঁচকা টানে ছেড়ে দিয়েছো। আর হৃদয়ের একতারায় এখন বাউলের সুর বাজছে। তা তো বাজবেই, কিন্তু তুমি যে বাবার একমাত্র ছেলে। একমাত্র ছেলে বলে বাবার বিষয় সম্পত্তি নিয়ে মত্ত থাকতে হবে, তার তো কোনো মানে নেই। কি বললে তুমি? তুমি এখান থেকে চলে যাও। না,
আজ আমি এখান থেকে চলে যাব বলে আসিনি। আজ আমি এসেছি তোমাকে 1 বছর আগের কথা মনে করিয়ে দিতে। এই দেখো না, দেখো এই 1 বছর আগের লেখা ডায়েরিতে তুমি কি সব কথা লিখেছিলে। পিছিয়ে যাও, 1 বছর আগের সেই পুরনো দিনগুলিতে তুমি পিছিয়ে যাও। তুমি পিছিয়ে গেলে তোমার মনে পড়ে যাবে তুমি আর আমি একসঙ্গে কি কথা বলেছিলাম। আমার উজ্জয়িনী যখন হাসে আমার মনে হয় সন্ধেবেলায় খেজুর গাছের বনে জোনাক পোকা জ্বলে। আমার স্বামী যখন আমার দিকে চেয়ে থাকে তখন আমার মনে হয় আমি যেন সমুদ্রে স্নান করছি। আমার উজ্জয়িনী যখন মাথায় ঘোমটা তোলে তখন ভাবি আমি যেন শুয়ে আছি কোনো এক মরুদ্যানের ছায়ায়। আমার স্বামী যখন আমাকে ভালোবাসার কথা বলে তখন আমি কেয়া পাতার নৌকো ভাষাই প্রেমের সরোবরে। আমার উজ্জয়িনীর স্মৃতির সিঁদুর, তার কপালের সিঁদুরের টিপ আমাকে নিয়ে যায় কোনো এক ভালোবাসার দ্বীপপুঞ্জে। তার সিঁদুরের টিপ ছুঁয়ে ভোরের সূর্য ওঠে, আমি তাকে আদর করে বলি, বলো। খোপা ভাঙা এলো চুলে, জ্যোৎস্না গুঁড়ো লেগে থাকে, বুকের উপত্যকায় গোলাপ বাগান, রাখালিয়া বাঁশি বাজে বটের ছায়ায়, অবুজ মৌমাছির দল, চৈতালি বাতাস থেকে বয়ে আনে গান। এই দেখো, এই কবিতাটা আমি ডায়েরিতে লিখে রেখেছি। তুমি 125 পৃষ্ঠা বের করে দেখো তো, তুমি কি কথা লিখেছিলে। 125। এই তো পেয়েছি, 24শে ফাল্গুন। আজ আমাদের ফুলসজ্জা। আমি অবাক হয়ে দেখলাম আমার স্ত্রী উজ্জয়িনীর তলপেটের বাঁদিকে একটা লাল জরুল আছে। ছি 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 ছি, কি লজ্জা, কি লজ্জা। আমি তোমার হৃদয়টাকে ঠিক এমনি করে দুলিয়ে দিলাম। আজ সন্ধ্যায় রজনীগন্ধা মালা আমি তোমার গলায় পরিয়ে দেব। আজ সন্ধ্যায় রজনীগন্ধা মালা আমি তোমার গলায় পরিয়ে দেব, আমি তোমার গলায় পরিয়ে দেব। দূরে দূরে সরে থাকা তোমার হৃদয়, দূরে দূরে সরে থাকা তোমার হৃদয় আমার সুরে আমি জড়িয়ে নেব। আজ সন্ধ্যায় রজনীগন্ধা মালা তোমার গলায় পরিয়ে দেব, আমি তোমার গলায় পরিয়ে দেব, আমি তোমার গলায় পরিয়ে দেব। না না না, এখন আমার এসব কিছুই ভালো লাগছে না। তুমি ক্ষণিকের জন্য মোহগ্রস্ত হয়ে আমি 1 বছর পিছিয়ে গিয়েছিলাম। তুমি বিশ্বাস করো, নারী যৌবন আমাকে পাগল করে তোলে। আমার যৌবনের উত্তাপ, আমার মনে হয় অনুতাপ, পরিতাপ। তাহলে কেন বলো, কেন কেন তুমি আমাকে বিয়ে করেছিলে? কেন কেন? উজ্জয়িনী, পাপ না করলে তো পুণ্যের সঙ্গে দেখা হয় না উজ্জয়িনী। কি বললে তুমি? ওর থেকেই তো ত্যাগের জন্ম উজ্জয়িনী। তাহলে উত্তর দে হতভাগা, তুই আমার সংসারে জন্মেছিলি কেন? বুদ্ধদেবও তো রাজার ঘরে জন্মেছিলেন বাবা। তুই সব কথা বাদ দে বাবা, সংসারের কাজে মন দে। বাবা শোন সুমন্ত, তুই আমার একমাত্র সন্তান। তোর ছোটবেলায় মা মারা যাবার পর আমি তোকে কোলে কুটে পিঠে করে মানুষ করেছিলাম বাবা। একমাত্র ছেলে বলে আমি সংসারের সব লোককে দেখলে আমার আমার ভয় লাগে বাবা। সুমন্ত, বাবা বাবা স্নেহের কণ্ঠে নয়, বাবা স্নেহের কণ্ঠে নয়, আপনি শাসনের কণ্ঠে বলুন। ওকে ওকে সংসারী হতেই হবে, আপনার কাজের সমস্ত দায়িত্ব ওকে মাথায় তুলে নিতেই হবে। আমি আবার তীর্থ ভ্রমণে যাব। কি বললি তুই? এত সাহস তোর? এই বয়সে তুই তীর্থের কাক হতে চাস?
না, সে সুযোগ আমি দেব না। আমি অংশুমান চৌধুরী, আমি তোকে হুকুম করছি, তোকে আজ এই মুহূর্তে পুণ্যব্রতর সঙ্গে নতুন ফ্যাক্টরির কাজে হলদিয়া যেতে হবে। ঈশ্বর চিন্তায় মগ্ন হৃদয়কে শাসনের তীরে বিদ্ধ করে বাবা তুমি আমাকে সংসারী হতে বাধ্য করলে। আসুন সুমন্ত দা। হলদিয়া হলদিয়া শিল্পনগরী হলদিয়ার এই নির্জন কক্ষে শিল্পপতি অংশুমান চৌধুরীর একমাত্র ছেলে সুমন্ত চৌধুরীকে গুলি করে মারা হবে। পুণ্যব্রত রায় কেন মারবে? চৌধুরী অ্যান্ড কোম্পানির একচ্ছত্রে মালিক হবে বলে। কিন্তু নিখিলেশ, আর তার তোমার মুখ থেকে কিন্তু শব্দটা শুনলে তোমার হাত থেকে পিস্তলটা কেড়ে নিয়ে সালা তোমাকেই গুলি করে মারবে। ভুল হয়ে গিয়েছে, তাই তো? ভুল। আচ্ছা, কি করে ভুলে গেলে নিখিলেশ যে এই কারখানার চাকরিটা আমি তোমাকে করে দিয়েছিলাম? ভুলে যাইনি মিস্টার রয়, ভুলে যাইনি। তবে আমার যেন কেমন ভয় ভয় করছে। ভয়ের কোনো কারণ নেই নিখিলেশ। কিভাবে সুমন্ত চৌধুরীকে মার্ডার করা হবে তার প্ল্যান অনেক দিন আগের থেকে আমার হয়ে আছে, আর সেই প্ল্যান অনুযায়ী আজ ভোর রাতে সুমন্ত চৌধুরীকে মার্ডার করা হবে। অথচ সুমন্ত চৌধুরী বাড়ি থেকে এসে পরম নিশ্চিন্তে এই হলদিয়াতে বসে আছে। থাকবে না কেন? আরে বাবা, থাকবে না কেন? সে তো আমাকে বিশ্বাস করেছে নাকি? যাক, সে কথা। এখন তুমি বলো, তোমার পিস্তলটা লোড করা আছে তো? দেখে নিন স্যার, পুরো 6 দানা আছে। অংশুমান চৌধুরী, তোমার একমাত্র পুত্র সুমন্ত চৌধুরীকে সংসারী করবে বলে তুমি আমার সঙ্গে হলদিয়া পাঠিয়ে দিয়েছো। অথচ এই পিস্তল থেকে মাত্র কয়েকটা বুলেট তোমার ছেলের বুকের দিকে ছুটে গিয়ে তোমার ছেলের বুকটাকে একেবারে চাঁদা করে দেয়। কিন্তু তুমি উজ্জয়িনী বৌদি বাড়ির সবাই জানবে সুমন্ত চৌধুরী সন্ন্যাস নিয়ে গৃহ ত্যাগ করেছে। স্যার, সুমন্ত চৌধুরীকে আমরা খুন করেছি, এটা আপনি বাড়িতে প্রমাণ করবেন কিভাবে? নিখিলেশ, তুমি কি বোকা? খুন করেছি প্রমাণ করব কেন? আমরা তো প্রমাণ করব সে সন্ন্যাস নিয়ে গৃহত্যাগ করেছে। আর ঠিক সেই জন্য আমি তার কানে কানে এমন মন্ত্র দিয়েছি, সে জানে যে আজ ভোর রাত্রে আমরা তার তীর্থযাত্রার আয়োজন করেছি। তাই সে গেরুয়া পরে চণ্ডী ডায়েরি ফায়েরি সব ঝোলায় ভরে বাবু রেডি হয়ে বসে আছে, তীর্থ করতে যাবে। তীর্থ কখন যাব পূর্ণব্রত? রাত যে ভোর হয়ে আসছে। সুমন্তদা ব্রাহ্ম মুহূর্তেই তো সন্ন্যাসীরা গৃহত্যাগ করে দাদা। যেমন বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে নদিয়ার নিমাই গৃহত্যাগ করেছিলেন। ঠিক সময়ে তুমি ঠিক নামটা শুনিয়ে দিয়েছো নিখিলেশ। আমি দাদা আপনার কানের ধারে আরো জোরে জোরে শোনাচ্ছি। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ
মধুর। আবার বলো পুণ্যব্রত। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। সুমন্তদা, না না পুণ্যব্রত, না কেঁদো না, কেঁদো না। বন্ধু কি বন্ধুর মুক্তির সময় কাঁদে? বন্ধু? হ্যাঁ বন্ধু, বন্ধু। নিখিলেশ সংসার থেকে বার করে নিয়ে এসে পুণ্যব্রত আমার বন্ধুর কাজ করেছে। আমি আমার ডায়েরিতে সব লিখে রেখেছি। পুণ্যব্রতর জন্যেই আমি পরম নিশ্চিন্ত হয়ে মুক্তির পথে মহাপ্রস্থান করতে পারবো। আপনি তো পরম নিশ্চিন্ত হয়ে মুক্তির পথে মহাপ্রস্থান করবেন, কিন্তু এদিকে যে আমার সমূহ বিপদ। কেন ভাই, বিপদ হবে কেন? নিখিলেশ, ব্যাপারটা তুমি বুঝিয়ে বলো, আমি বলতে পারছি না। বলো বলো নিখিলেশ, আচ্ছা, বলো। আচ্ছা। আমার যে যাবার সময় হয়ে আসছে। আমি বলছি দাদা, আমি বলছি অ্যাকচুয়ালি আপনি যদি সন্ন্যাস নিয়ে চলে যান তাহলে জ্যাঠামশাই, উজ্জয়িনী বৌদি, বাড়ির সবাই আমাকে সন্দেহ করবে কিনা বলুন? হ্যাঁ হ্যাঁ, তাই তো। হ্যাঁ, তাই বলছিলাম কি দাদা, যদি আপনি যাবার আগে জ্যাঠাবাবুকে একটা চিঠি লিখে দিয়ে যেতেন। দাও দাও ভাই, দাও। এই নিন দাদা, এই নিন। বলো ভাই, বলো। হ্যাঁ, হ্যাঁ, কি লিখতে লিখুন, হবে লিখুন। বলো। শ্রীচরণেশু বাবা, বাবা আমার পক্ষে কিছুতেই 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 সংসার ধর্ম করা কর্ম করা সম্ভব হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। তাই তাই আমি স্বেচ্ছায় 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 আপনাদের কাছ থেকে কাজ থেকে চির বিদায় নিয়ে বিদায় নিয়ে নিয়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ করলাম। করলাম। গ্রহণ করলাম। হ্যাঁ, দাদা, এবার আপনার নামটা? হ্যাঁ হ্যাঁ, নামটা ইতি ইতি ঈশ্বর সন্ধানী সুমন্ত। হ্যাঁ, এই নাও ভাই, এই নাও। আর তোমাদের কোনো ভয় না, নেই। না, এবার একদম ভয় নেই। এবার তাহলে আমি আসি ভাই। হ্যাঁ, এবার তাহলে আমি আসি। কতব কান্তা কস্তে পুত্র সংসার মতিব বিচিত্র কশ্যতং কুতো আয়া অত্তং চিন্তয়া তদিদং ভাত ভজ গোবিন্দং ভজ গোবিন্দং গোবিন্দং ভজ মূঢ়মতে। পুণ্যব্রত, সালা, দীর্ঘদিন ধরে লালন করা স্বপ্নটা সত্যি হলো। আজ আমি নিশ্চিন্ত। নিখিলেশ, কিসের যেন একটা আওয়াজ আসছে। বান আসছে স্যার, হলদি নদীতে বান আসছে। বান আসছে? তাহলে আর দেরি করছো কেন? চলে পরের বছর সুমন্ত চৌধুরীর পা দুটো ধরো, ধরে হাত দুটো, তারপরে ফাঁসিয়ে এই লাশটাকে ওই বান আসা হলদি নদীর জলে। না না, আমি ভাবতে পারছি না আমার একমাত্র সন্তান এভাবে সন্ন্যাস নিয়ে চলে যাবে। আমি স্বপ্নেও ভাবিনি, কল্পনাও করিনি। পারছি না দাদা, হতভাগাটা হঠাৎ করে এইরকম একটা কাণ্ড করে বসবে আমিও ভাবিনি।
হরি হর, প্রণাম করি। হরি হর। ঘটনাটা যে সত্যি এ কথা আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না মেশমশাই। চুপ করো বৈশালী, চুপ করো। বিশ্বাস অবিশ্বাসের কথা পরে হবে, আগে আমি চিঠিখানা পড়ে দেখতে চাই। দেখো না অভিষেক, দেখো না জ্যাঠামশাইয়ের হাত থেকে চিঠিটা নিয়ে তুমি ভালো করে পড়ে দেখো। অভিষেক দেখো, সুমন্তর হাতের নিজের লেখা চিঠিটা পড়ে দেখো। পড়ুন, বলো, চিঠিতে কি লিখেছে পড়ো। পড়ুন না ছোট বাবু, সকলের সামনে জোরে জোরে পড়ুন। পড়ো। শ্রীচরণে সুবাবা, আমার পক্ষে কিছুতেই সংসার ধর্ম করা সম্ভব হচ্ছে না, তাই আমি সংসার ত্যাগ করে সন্ন্যাস নিয়ে চিরদিনের মতো ইতি ঈশ্বর সন্ধানী সুমন্ত চৌধুরী। ওই কথাটা আমি কিছুতেই সহ্য করতে পারছি না, কিছুতেই। পুণ্যব্রত, তুমি তো তখন হলদিয়ায় ছিলে। আগে হ্যাঁ ছিলাম। আপনার উপর ভরসা করেই তো মেশমশাই জামাইবাবুকে হলদিয়ায় পাঠিয়েছিলেন। হ্যাঁ পাঠিয়েছিলেন। তাহলে উত্তর দাও পুণ্যব্রত, তুমি সেখানে উপস্থিত থাকতে আমার সুমন্ত আগে না- সন্ন্যাস নিয়ে চলে গেল কি করে? না মানে তুমিও তো সেখানে ছিলে নিখিলেশ, আগে থেকে তোমরা কি কিছুই বুঝতে পারোনি? গুণাত করেও না ছোট বাবু, কিছুই বুঝতে পারিনি। আচ্ছা, জামাইবাবু চলে যাওয়ার আগের দিন পর্যন্ত আপনারা কি কিছুই জানতে পারেননি? কি করে জানতে পারবো, কি করে জানতে পারবো বৈশালী? দাদা চলে যাওয়ার আগে মুহূর্ত পর্যন্ত আমাদের যে কিছুই জানিয়ে যায়নি, কিছু না। তিনি চলে যাবার পর আমরা ওই চিঠিটা খুঁজে পাই। আশ্চর্য ব্যাপার, তোমরা দুজন উপস্থিত থাকতে আমার এই মতো আদরের ভাইপো সন্ন্যাস নিয়ে চলে গেল। দাদা উজ্জয়িনী বৌমার কি হবে দাদা? উজ্জয়িনী বৌমা হরিহর, বৌমা কি এই খবরটা শুনেছে? হ্যাঁ মেশমশাই, খবরটা শুনে দিদি যেন পাথর হয়ে গেছে। ঈশ্বর! আমি বৌমাকে কি বলে সান্ত্বনা দেব প্রভু? তুমি আর দাঁড়িয়ে থেকো না মা, যাও যাও ভিতরে গিয়ে তোমার দিদিকে এখানে নিয়ে এসো মা। না, বৈশালীকে যেতে হবে না, আমি নিজে যাচ্ছি, ফিরিয়ে আনবো। বৌমা, 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 বৌমা! দিদি, দিদি, তোর চোখ থেকে জল নেই কেন? তুই কাঁদ দিদি, তুই কাঁদ। না কাঁদলে তুমি যে পাথর হয়ে যাবে বৌদি। আপনি চুপ করে আছেন, থাকবেন না, আপনি চুপ করে থাকবেন না বৌদিমণি। আমরা দাদাবুকে যেমন করে পারি খুঁজে নিয়ে আসবোই। এই, খুঁজে নিয়ে আসবো মানে খুঁজে নিয়ে আসবোটা কি শুনি? আজই এখনই আমরা ওই জ্যাঠামশাই বাবার পায়ে প্রণাম করে সুমন্ত তাকে খুঁজতে বেরিয়ে যাব। পুণ্যব্রত, ওই পাষাণ প্রতিমার মতো বৌদিকে দেখে আমি যে আমার চোখের জল ধরে রাখতে পারছি না বাবা, কিছুতেই না। তুমি আর দাঁড়িয়ে থেকো না বাবা, এসো এসো আমার সঙ্গে এসো। তোমাকে আর পুণ্যব্রতকে এখনই বেরিয়ে যেতে হবে আমার একমাত্র ভাইপোকে খুঁজে আনার জন্য। সে যেখানেই থাক না কেন, গয়া, কাশী, বৃন্দাবন, যেমন করে হোক তাকে খুঁজে বার করে আনতে হবে বাবা। চলে এসো বাবা, চলো চলে চলো চলো। এই দিদি, তুই যে বোমা হয়ে গেলি, তোর চোখ থেকে কি এক ফোঁটাও জল ঝরবে না রে দিদি? বৌমা, আমি তোমার শ্বশুর। অভি, দিদি এমনি কাঁদবে না, অভি দিদি এমনি কাঁদবে না। তোমরা সবাই একটু ওয়েট করো, দিদি যাতে কান্নায় ভেঙে পড়ে আমি এখনই সেই ব্যবস্থা করব। বৌমা, বৌমা, আমি তোমার শ্বশুর, আমার কান্না কি তুমি শুনতে পাচ্ছ না? বৌদি, বৌদি তুমি কথা বলো। হয় তুমি পাগলের মতো হাসো, নইলে আকাশ পাঠিয়ে চিল্লে চিল্লে কাঁদো। তোমার দুফোঁটা চোখের জল ঝরে পড়ুক,
এই চৌধুরী বাড়ির মাটিতে তুমি কাঁদো, তুমি কাঁদো। কাঁদবে হবে কাঁদবে, দিদি এবার কাঁদবে। দিদি এই দিদি ভালো করে চেয়ে দেখ দিদি, এই দেখ জামাই বাবু সেই ছবি। তুমি কোথায়? বিষ্ণু প্রিয়া গো, বিষ্ণু প্রিয়া গো, আমি চলে যাই, আমি চলে যাই, তুমি থাকো ঘুরে, আমি চলে যাই প্রিয়া গো। না না না, কিছুতেই আমি পাগলা ঘন্টার শব্দ শুনতে পাচ্ছি না। সালা রাতের অন্ধকারে জেলের গরাদ ভেঙে জেল থেকে যেই বেরিয়ে পড়েছি, অমনি সালা জেলখানায় বেজে উঠলো পাগলা ঘন্টার শব্দ। এতক্ষণ নিশ্চয়ই জেল পুলিশ আমার সন্ধানে রাস্তায় বেরিয়ে পড়েছে, কিন্তু ওরা আমাকে ধরতে পারবে না। আমি ছুটতে ছুটতে এই ছোট্ট নদীর ধারে ধারে এসে পৌঁছে গেছি। সালা সালা পুলিশ আমার পিছু নিয়েছে। ওই তো খাড়ির উপরে একটা আগাছার জঙ্গল। যাই, আমি ওই জঙ্গলের মধ্যে লুকিয়ে পড়ি। কোথায় লুকিয়ে পড়লো শুয়ে বাচ্চা পল্লব মুখার্জি? খুনি কয়েদিরা জেল ভেঙে পালিয়ে এসেছে। দেখতে পেলে আমি ওকে গুলি করে মারবো। কয়েদিটা তো কোনো হদিস পাচ্ছি না স্যার। আমার মনে হয় স্যার নদীর খাড়ি পেরিয়ে ওপারে জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছে। চুপ করে তো, এপাশ ওপাশ ভালো করে খুঁজে দেখো। খাড়ি কাদায় পায়ে দাগটা কিছু পাচ্ছ? কোনো চিহ্ন টিহ্ন? কোনো চিহ্ন পাওয়া যাচ্ছে না। শালা শুয়োরের বাচ্চা, আচ্ছা ভোগালো ভোগাবেই তো। শালা বাচ্চাকে না হলে একটা কুমারী মেয়ের সর্বনাশ করে মেয়েটির পেটের বাচ্চাটার পিতৃত্ব অস্বীকার করে। ঘটেছিল আজ থেকে 10 বছর আগে। ও সেই অপরাধে কি পল্লব মুখার্জি জেল হয়েছে? না, সেই অপরাধে নয়, সেদিন সে একটা খুনও করেছিল। কোথায় ভালো খুনি নম্বর পল্লব মুখার্জি? সে কি ভেবেছে জেল ভেঙে পালিয়ে গেলে শাস্তি থেকে রেহাই পেয়ে যাবে? মোটেই না। যেমন করে হোক তন্ন তল্লাশি চালিয়ে সেই সমাজ বিরোধী লম্পট পল্লব মুখার্জিকে পুলিশ গ্রেপ্তার করবেই করবে। চলে আসো। সালা ছুটতে ছুটতে আমি অন্য জায়গায় চলে এসেছি। যাক সালা, আপাতত বিপদ কেটে গেছে। কিন্তু কিন্তু এখন আবার যাওয়ার সময় সালা বলে গেল আমাকে গ্রেপ্তার করবে। আরে যা যা, 10 বছর জেল খাটা কয়েদি একবার যখন জেল ভেঙে বোকারটা হয়ে বেরিয়ে এসেছে, তখন তুই সালা কিছুই করতে পারবি না। কিন্তু এখন আমি কোথায় যাব? খাড়ি পেরিয়ে নদীর ওপারে চলে যাব, কিন্তু আবছা আলোয় দেখছি নদীতে বেজায় টান। তাহলে কোথায় যাব? সালা চোরের বাচ্চা, ভোরটা আমার এখন সকাল হয়ে যাবে। না, তার চেয়ে আমি এই নদীর পার ধরে ওই জঙ্গলের ভিতরে পায়ে কি যেন
ঠেকলো মনে হচ্ছে। দেখি তো কি আছে। হ্যাঁ, যেন ঠেকলো। কি এই যে একটা সন্ন্যাসীর লাশ, সারা শরীরটা ঢাকা দেওয়া, মুখটা ঢাকা দেওয়া, সারা শরীরটা ফুলে জয় ঢাক। দেখি তো মালটার মুখটা কেমন। এই যে অবিকল আমার মতো দেখতে, শরীরের রং জড়ানো আছে একটা গেরুয়া রঙের থলে। দেখি তো এই তো গীতা, চন্ডী, আর একটা ডায়েরি। হ্যাঁ, ডায়েরি। ভগারে, তুই শালা সন্ন্যাসীটাকে মেরে আমাকে বাঁচিয়ে দিয়েছিস বে। দেখি তো ডায়েরির মধ্যে কি লেখা আছে। হ্যাঁ, সুমন্ত চৌধুরী, শিল্পপতি অংশুমান চৌধুরীর একমাত্র ছেলে সুমন্ত চৌধুরী। সাবাস বেটা, সাবাস। তুই এই সন্ন্যাসীটাকে মেরে আমাকে বাঁচিয়ে গেছিস। এ শালা অবিকল আমার মতো দেখতে। লোকে জানবে পল্লব মুখার্জি মারা গেছে, পুলিশ জানবে পল্লব মুখার্জি মারা গেছে, আর নতুন করে জন্ম নিয়েছে অংশুমান চৌধুরীর একমাত্র ছেলে সুমন্ত চৌধুরী। আমি এই লাশটাকে এখন টানতে টানতে নদীর পাড়ে তুলবো, তারপর আমার এই কয়েদি পোশাকটা ওকে পরিয়ে দেব, ওর ওই গেরুয়া পোশাকটা আমি পরিয়ে দেব। তারপর এই ডায়েরির সমস্ত পাতা মুখস্থ করে আমি সুমন্ত চৌধুরী হয়ে ঢুকে পড়বো অংশুমান চৌধুরীর বাড়িতে। বাড়ি ফিরে আসছে 3 মাস পরে আমাদের সুমন্ত দাদা বাবু বাড়িতে ফিরে আসছে। বলি ও বৌদিমণি, অভিষেক দাদা বাবু, ও বৈশালী দিদিমণি, তোমরা কোথায় আছো? তাড়াতাড়ি এসে এই আনন্দের খবরটা শুনে যাও। সুমন্ত দাদা বাবু গো, সুমন্ত দাদা বাবু। হ্যাঁ গো দিদিমণি, ওই সুমন্ত দাদা বাবু না সন্ন্যাসীর পোশাকে পরে আমাদের এই মথুরাপুরের স্টেশনে জোড়াবট তুলে না চুপচাপ করে বসে আছে। তাই যদি হয় মহিষাদা, তাহলে আর এক মুহূর্ত দেরি নয়, তুমি এখনই আমি ছুটে গিয়ে যাই বাবুকে খবর দিয়ে আসি, আর তুমি বরং ছুটে গিয়ে ওই অভিষেককে দেখে নিয়ে আসো। কেমন? আরে ডাকতে হবে না বৈশালী, ডাকতে হবে না। লোকের মুখে খবরটা আমি আগেই পেয়ে গেছি। আমি এখন যাই, অসুস্থ কর্তা বাবুকে গিয়ে বলি, কর্তা বাবু এবার আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন, কারণ আমাদের সুমন্ত দাদা বাবু যে বাড়িতে ফিরে আসছে গো। সুমন্ত দাদা বাবু বাড়িতে ফিরে আসছে। বলি কর্তা বাবু, কর্তা বাবু, ও কর্তা বাবু। বৈশালী, আমার যে কি আনন্দ হচ্ছে। আরে বাবা, আনন্দের কথা পরে হবে, আগে তুমি ওই গাড়িটা নিয়ে গিয়ে শেষ ট্রেনে বটতলা থেকে জামাইবাবুকে তাড়াতাড়ি ফিরে নিয়ে এসো। সে তো আমি যাবই বৈশালী, সে তো আমি যাবই। খবরটা শোনার পর থেকে মনে যে আমার ঝড় উঠেছে, ঝড়। আর সেই ঝড়ই শুকনো পাতার মতো আমাকে উড়িয়ে নিয়ে গিয়ে ফেলবে রাস্তার পাশে বসে থাকা আমার সেই সুমন্তদার কাছে। আমি চললাম। এই অভিষেক, চাকরের মুখে ভোজনবাজির কথা শুনে নৃত্য করে কোনো লাভ নেই। পড়তে যা বলছি। বাবা, আজ আমি পড়তে যাব না, আজ যাব আমি উঠতে উঠতে, স্বপ্নের শিখরে উঠতে। আরে শোন হতভাগা, স্বেচ্ছায় যে একবার সংসার ত্যাগ করে চলে যায়,
শত চেষ্টা করে আমার জামাই পুণ্যব্রত যাকে সংসারী করতে পারেনি। পারে না? কাশী, বৃন্দাবন সমস্ত তীর্থক্ষেত্রে লোক পাঠিয়ে যার কোনো সন্ধান পাওয়া যায়নি, সে নিজে নিজে ঘরে ফিরে আসতে পারে না। পারে না? কখনো না। তাই ওই আজগুবি গুজবে কান দিস না। গুজবে কান নয় বাবা, গুজবে কান না দিয়ে আমি আমার এই নিজের দু চোখ দিয়ে ঘটনাটা কি তা দেখতে যাচ্ছি। যা না, যা গিয়ে দেখবি সন্ন্যাসী এসেছে ঠিকই, কিন্তু সেই সন্ন্যাসী তোর ওই জাটতুতো দাদা সুমন্ত চৌধুরী নয়। তাই যদি হয় বাবা, সত্যি যদি উনি কোনো অন্য সন্ন্যাসী হন, তাহলে সেই অপরিচিত সন্ন্যাসীর পায়ে ধরে আমি জিজ্ঞাসা করে বলবো, হে সন্ন্যাসী, আপনি তো ভারতবর্ষের নানা তীর্থ ভ্রমণ করেছে, আপনি কি কখনো কোথাও আমার সুমন্তদাকে দেখেছেন? সে কি আমাদের কথা মনে রেখেছে নাকি নাকি সব ভুলে গেছে? সব। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হতভাগা ছেলেটা আবার কাঁদতে কাঁদতে চলে গেল। আপনার জীবনে তো কান্না নেই, তাই বাবার হয়ে ছেলেই কেঁদে দিল। এই সন্ন্যাসী মেয়ে মন ভন ব্যক্তি প্রতি সংসারে বসে খেয়ে তার ফোটানে কাটতে লজ্জা করে না। লজ্জা কেন করে না জানেন? যখন দেখি সারাদিন আপনি কোনো সুকর্ম না করে শুধু হরিনাম জপ করতে করতে আর সর্বনাশ দাদা সর্বনাশ করার চক্রান্ত করছে। এই যে, আপনার মুখে আগে তালাটা দিন। হরে কৃষ্ণ। আমি হলাম গিয়ে শ্রী হরি ভক্ত হরিহর। তাহলে আপনারা শুনে রাখুন, শ্রী হরিহর। আমি যদি আপনার আগে জন্মাতাম, যদি জানতাম যে আপনার মনে এত বিষ আছে, তাহলে মিষ্টি করে আপনার নাম রাখতাম বিষ হরি। তবলামুখী মেয়ে কোথাকার। বাড়িতে দিন তাক করে নেচেই চলেছে। দিন তাক, দিন তাক তেনে 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 দিন তাক। এই হতচ্ছা সুমন্ত ঘরে ফিরে আসছে মনে করে আনন্দ একেবারে ফেটে পড়েছি দেখছি। কেন বাবা, তোমার বুঝি তুই তত্ত্ব হচ্ছে? কি বললি হতভাগা? কেন আমি মিথ্যা কথা বলেছি? সুমন্ত দা বাড়ি থেকে তুলে দেওয়ার পর থেকে তোমার জামাই এ বাড়িতে রাধা হয়ে বসে আছে, আর তুমি হয়েছো বার্তা। দেখবি মারবো গালে এক চড়। কেন মারবে? কেন মারবে? আমি সত্যি কথা বলেছি বলে আমি তোমার মতো 2 নম্বর লোক নই বলে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। যাদের জন্য করি চুরি তারাই বলে চোর। ভোর ভোর হয়ে গেছে হরিহর, আমার জীবনে ভোর হয়ে গেছে। দাদা জানিস হরিহর, জানিস আমার সুমন্ত ফিরে আসছে। শুনেছি দাদা, আমি ধরে রাখতে পারছি না চোখের জল। কথাটা শোনার পর থেকে আমি আমার চোখের জল ধরে রাখতে পারছি না। কতদিন পর আবার আমি সুমন্তের মুখ থেকে কাকা কাকা ডাক শুনবো। ওরে বাবা, এ শালা কুমিরের চোখে আবার জল। হরে জানিস কৃষ্ণ। হরিহর, হরিহর তুই জানিস কতদিন পরে তার মুখে আমি বাবা ডাক শুনবো? কতদিন তার মুখে বাবা ডাক শুনিনি, কতদিন তাকে দেখিনি। দাদা অনেক চেষ্টা করে কোনো খোঁজ খবর না পেয়ে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। ভেবেছিলাম পিছে থেকে আমার কি লাভ। জানিস অসুস্থ হয়ে পড়ে আমি বিছানায় শুয়ে শুয়ে আমি ঠাকুরকে দিন রাত ডাকতাম আর বলতাম, হে ভগবান, আমার সুমন্ত যদি ফিরে না আসে তুমি আমাকে মৃত্যু দাও ঠাকুর, আমাকে মৃত্যু দাও। যেটা তুমি কেন না, সুমন্ত দা তো বাড়িতে আসছেই। আসাই উচিত রে মাধব। সকল বৃদ্ধ পিতার জীবনে সন্তানকে যে একান্ত প্রয়োজন। দাদা হরিহর,
হরিহর দাদা আমার সুমন্ত ফিরে আসছে বৌমার সিঁদুরের টানে। আর মানে মানে আজকের আমার বৌমা মা কালীর মন্দিরে সিঁদুর বন্ধক দিতে গেছে। দাদা তুমি ঠিক বলেছো দাদা, তুমি ঠিকই বলেছো। আজ আমাদের সুমন্তদা ফিরে আসছে বৌদির সিঁদুরের টানে। সুমন্তদা বাড়িতে আসছে, সুমন্তদা বাড়িতে আসছে, সুমন্তদা বাড়িতে আসছে। যদি তাই হয়, যদি তাই হয় দাদা, কিন্তু ওই শুভ উজ্জয়িনী বৌমা 1 বছরের মধ্যে সিঁদুর পরতে পারবে না দাদা। কার ফিরে আসার কথা বলছেন জ্যাঠামশাই? সুমন্ত দা? না 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 না, তিনি আর কোনোদিন বাড়িতে ফিরবেন না। পুণ্যব্রত না, ফেরে না জ্যাঠামশাই, ফেরে না। একবার যে স্বেচ্ছায় সংসার ত্যাগ করে চলে যায়, সে আর কোনোদিন বাড়ি ফেরে না। ফিরেছিল, পুণ্যব্রত ফিরেছিল। নিমাই সন্ন্যাস নিয়ে পুরীধামে চলে যাওয়ার পর একদিনের জন্যে সচী মায়ের সঙ্গে দেখা করতে নবদ্বীপে ফিরেছিল। হ্যাঁ ফিরেছিল, কিন্তু ওই সচিমায়ের সঙ্গে দেখা করে তিনি আবার কিন্তু পুরীধামে ফিরে গিয়েছিলেন। বিষ্ণুপ্রিয়ার দিকে ফিরেও তাকাননি জ্যাঠামণি। কিন্তু বিষ্ণুপ্রিয়া যদি মোহত্যাগ না করতেন ঠাকুর জামাই, নিমাই কি কখনো পারতেন এই বিশ্ববাসীর কাছে শ্রীকৃষ্ণ চৈতন্য হতে? বৌমা কিন্তু আপনারা সবাই শুনে রাখুন, আমি বিষ্ণুপ্রিয়া নই। আমি চৌধুরী বংশের গৃহবধূ উজ্জয়িনী। তাই আমার স্বামীর ফিরে আসার কথা যদি সত্যি হয়, তিনি যদি সত্যি সত্যি ফিরে আসেন, তাহলে কিছুতেই আমি আর তাকে সন্ন্যাস গ্রহণ করতে দেব না। সেই জন্যই তো বাবার কথা শুনে এও স্ত্রী হয়েও আমি মা কালীর মন্দিরে আমার সিঁদুরটা বন্ধক দিয়ে এলাম। এই দিদি, জামাইবাবু আসছেন রে, জামাইবাবু। আমার সুমন্ত আসছে, আমার সুমন্ত আসছে। কিন্তু সুমন্ত দাদা বাড়ি ফিরে আসছেন এ কথা আমি বিশ্বাস করতে পারছি না। তুমি বিশ্বাস করতে না পারলে কি হবে পুণ্যব্রত? সুমন্তরা সত্যি সত্যি চৌধুরী বাড়ির সদর দরজায় এসে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বাবা, আমি ফিরে এলাম বাবা। সুমন্ত বাবা, আর তুই আমাকে আরেকবার বাবা বলে ডাক। বাবা, সুমন্ত, বাবা, সুমন্ত, বাবা। আমার সুমন্ত। দেশে দেশে ঘুরে ঘুরে তো শরীরটা যেন কেমন হয়ে গেছে, চোখে মুখে যেন কেমন কেমন ভাব। এই ঈশ্বর ভাবনা যে আমার এখনো কাটেনি বাবা। কখনো মনে হচ্ছে সংসার ধর্ম বড় ধর্ম, আবার কখনো মনে হচ্ছে সংসারের সবাই সব। আরে ওসব কথা সবই ভুলে যা, অসার। ওসব কথা একদম ভুলে যা। আমি বুঝেছি, সেই জন্য তুই সরাসরি বাড়িতে না এসে স্টেশনের বটতলায় বসেছিলি। বাবা, দাদা শোন শোন, ওসব কথা মন থেকে একদম মুছে ফেল, সব বাদ দে। ওই দেখ তোর কাকা কেমন অবাক হয়ে তোর দিকে তাকিয়ে আছে। কাকা, আমি সন্ন্যাস নিয়ে চলে গিয়েছিলাম বলে তোমার খুব কষ্ট হয়েছিল, তাই না কাকা? হবে না কষ্ট, তুই যে আমার একমাত্র আদরের ভাই সুমন্ত। কাকা, কাকা। দাদা দাদা তুমি আমাকে চিনতে পারছো না? হ্যাঁ, আমি তোমার ভাই। অভিষেক রে, অভিষেক। আমার ঈশ্বর চিন্তা তোদের সকলকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছিল। এখন তোদেরকে আবার আমি যেন নতুন করে চিনতে পারছি। কিন্তু জামাইবাবু, এখনই যে আপনাকে এই গেরুয়া পোশাকটা খুলে ফেলতে হবে। খুলবো, খুলবো বৈশালী, খুলবো। সংসারে যখন আবার ফিরে এসেছি, তখন আবার আমি আগের মতো পোশাক আশাক পরবো। পুণ্যব্রত, পুণ্যব্রত, তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? কি এত ভাবছো? না মানে
কোনো চিন্তা নেই পূর্ণব্রত, আবার আমি তোমার সাথে হলদিয়ায় যাব, নতুন করে ফ্যাক্টরির কাজে মনোনিবেশ করব। তাহলে তো খুবই ভালো হয় সুমন্তদা, না কি কি বলো নিখিলেশ? হ্যাঁ নিখিলেশ, নিখিলেশ, হরিহর, পূর্ণব্রত, আগে। চলো আমরা এখান থেকে সব চলে যাই। বৈশালী, অভিষেক, মাধব, তোমরা চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? দাঁড়িয়ে আছো কেন? আরে বাবা, একটু আনন্দ করো, আনন্দ। তোমাদের হাসি গানে ভরে ওঠো দীর্ঘদিন থেকে বোবা হয়ে থাকা এই চৌধুরী ভবন। হরিহর, চলে এসো। উজ্জয়িনী, উজ্জয়িনী, তুমি চলো চলো উজ্জয়িনী, চলো আমরা ঘরের মধ্যে যাই, চলো। আর ওই হাসি একদিন হাসিতে রূপান্তরিত হবে, কারণ কারণ যাকে তুমি স্বামী বলে ভাবছো আসলে ও তোমার স্বামী নয়। আমার কাছে একজন অপরিচিত আসামি। নিখিলেশ, নিখিলেশ! স্যার, আমি ভাবতেই পারছি না সুমন্ত চৌধুরী কিভাবে বেঁচে উঠলেন। না, সুমন্ত চৌধুরী বেঁচে উঠতে পারেন না। আমি গুলি করার পরে তার পালস চেক করেছিলাম, তার শ্বাস প্রশ্বাস চলছে কিনা আমি দেখেছিলাম। তাহলে স্যার লোকটা কে? সন্দেহ সে অন্য কেউ। স্যার, অবিকল একই রকম দেখতে, এটা কি করে সম্ভব স্যার? নিখিলেশ, অবিকল একরকম দেখতে হলেও ওর অনেক কিছু সুমন্ত চৌধুরীর সঙ্গে মিল নেই। বিশেষ করে ওর কথা বলার ধরন, ওর চোখের চাউনি, ওর চোখের চাউনির মধ্যে কিন্তু সুমন্ত চৌধুরীর সঙ্গে কোনো মিল নেই। তাহলে স্যার ব্যাপারটা বাড়ির সবাইকে জানিয়ে দিন। আপনি বলুন, সুমন্ত চৌধুরী সেজে যে বাড়িতে এসেছে সে আসলে সুমন্ত চৌধুরীর অন্য কোনো লোক? ও নিখিলেশ, তুমি একটা বদ্ধ উন্মাদ। নয়তো কি, তুমি কি ভেবে দেখেছো আসল ব্যাপারটা জানাজানি হয়ে গেলে তোমার আমার দুজনের ফাঁসি হয়ে যাবে? অর্থাৎ সুমন্ত চৌধুরীকে আমরা খুন করেছি এটা জানতে পারলে? হ্যাঁ, ফাঁসি হবে। তাহলে কি হবে স্যার? আপাতত চৌধুরী বাড়ির সবাইয়ের সামনে ওই লোকটাকে আমাদের সুমন্ত চৌধুরী বলে মেনে নিতে হবে, আর প্রখর দৃষ্টি দিয়ে খেয়াল করে দেখতে হবে নকল সুমন্ত চৌধুরী সেজে আসা ওই লোকটা আসলে কে। কে তোমরা? আমি আর নিখিলেশ। তোমরা এখানে দাঁড়িয়ে কি করছিলে? আগে আগে একটা পার্টি দেওয়ার কথা ভাবছি। পার্টি দেওয়ার কথা ভাবছিলে নাকি প্রপার্টি ছিনিয়ে নেওয়ার কথা ভাবছিলে? আপনি? পূর্ণব্রত, আমি অভিষেকের মুখে সব শুনলাম। তোমার লোভের ব্রত, লালসার ব্রত উদযাপন হবে না জেনেই তুমি এ বাড়িতে থাকবে। যাও, কাল থেকে মন দিয়ে কাজ করবে। কি হলো? যাও, যাও বলছি। মাঝে মাঝে সব গোলমাল হয়ে যাচ্ছে। সুমন্ত চৌধুরী ডায়েরিটা 10 দিন ধরে মুখস্থ করা সত্ত্বেও এখনো ঠিক কবজা করতে পারেনি। তাই বলে ভয় পাবি না রে বল্লভ মুখার্জি। তোকে তোর শাখা পল্লব বিস্তার করে ঢুকে পড়তে হবে সুমন্ত চৌধুরীর পরিচয়ের খোলসে। কে 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 কাছিস বে? আমার অতীত জীবনের সেই শয়তানি ছোকরিটা, যাকে আমি বিয়ে করব বলে ঠকিয়েছিলাম, অথচ তার পেটে বাচ্চা এসেছে গিয়েছিল। আজ থেকে 9 বছর আগের সেই দিনটার কথা আমার ঠিক মনে আছে। গীতার পেটে বাচ্চা এসেছিল শুনে অরুণা বৌদি আজ থেকে 9 বছর আগে
গীতার চুলের মুঠি ধরে টানতে টানতে বলেছিলাম, বল বল, তোর এত বড় সর্বনাশ কে করলো বল। জানো না তুমি, চোখ ছিল না তোমার? আমার এই সর্বনাশের জন্য শুধুমাত্র তুমি দায়ী। এখন আমার চুলে মুঠি ধরতে তোমার লজ্জা করছে না? আমার লজ্জা করবে কেন রে হারামজাদি? আমি কি তোর মতন বিয়ের আগে পেটে বাচ্চা নিয়ে বসে আছি? শোন, তুই একদিনের মধ্যেই পেটের বাচ্চাটাকে যেমন করেই পারিস তোর নষ্ট করতে হবে। খবরদার, খবরদার বৌদি, ও কথা তুমি উচ্চারণ করবে না। বিয়ের আগে আমার এই অবস্থা হলেও পল্লব আমাকে কথা দিয়েছে সে আমাকে বিয়ে করবে। এখনো তুই পল্লব মুখার্জিকে বিশ্বাস করিস? এতদিন তুমি যাকে বিশ্বাস করতে পারো না, আজ সেই পল্লব মুখার্জির ওপর তোমার এত অবিশ্বাস কেন? ওই পল্লব মুখার্জি একটা শয়তান, একটা লম্পট, একটা দুশ্চরিত্র। তুমি দেখে নিও, দুই একদিনের মধ্যেই ওই পল্লব মুখার্জি এই বাড়ি থেকে চম্পট দেবে। তোমার তোমার ওই ঢিঙ্গি বোন গীতাকে তুমি করো না, ওকে জানিয়ে দাও দুই একদিনের মধ্যে ওর পেটের বাচ্চাটাকে নষ্ট করতে হবে, নয়তো ওই পল্লব মুখার্জিকে চেপে ধরে বসাতে হবে বিয়ের পিঁড়িতে। স্বর্গের সিঁড়িতে যে তুমি পা দিতে চেয়েছিলে দিদি, উপোস উপোস করা সংসারটাকে স্বপ্ন দিয়ে সাজাতে চেয়েছিলে, তাই না রে বৌদি? কি বললি রে হতভাগা? ঠিকই বলেছি। প্রথম আমি পল্লব মুখার্জিকে চিনতে না পারলো, পরে আমি তাকে চিনতে পেরেছিলাম, তাই তো এই বাড়ি থেকে আমি তাকে তাড়াতে চেয়েছিলাম। কিন্তু তুমি, হ্যাঁ তুমি অরুণা, তুমি তখন কারোর কথা শোনোনি, ভেবেছিলে ওই পল্লব মুখার্জি সত্যি সত্যি তোমার ভাইয়ের চাকরি করে দেবে। আমি ডিম পাড়ার হাসায় তুমি আমার বিশ্বাসের হাসটার বুক চিরে দিয়েছো বৌদি। দাদা, তাপস, এখন তোমরা বলো, এখন আমি কি করব? তোমরা আমাকে বলে দাও দাদা, বলে দাও। ওই পল্লব মুখার্জিকে চেপে ধরে তাকে বিয়ের পিঁড়িতে বসাতে বাধ্য করবে। দাদা, তাকে বুঝিয়ে বলবি, আমি তো বিশ্বাস করে তোমার কাছে নিজেকে সমর্পণ করেছি, তুমি আমাকে বিয়ে করে এই লজ্জার হাত থেকে বাঁচাও। তাপস, আমার পেটে তোমার সন্তান, তুমি যদি সন্তানের পিতৃত্বে স্বীকৃতি না দাও, তাহলে সমাজের কাছে আমি কেমন করে মুখ দেখাবো? বলবো বৌদি, বলবো। সে আসলে আমি তাকে সব কথা খুলে বলবো, আর দরকার হলে আমি তার হাতে পায়ে ধরে মিনতি করবো। কিন্তু তাতেও যদি সে রাজি না হয়, শয়তান পল্লব মুখার্জি যদি রাজি না হয়, শয়তান পল্লব মুখার্জি যদি রাজি না হয়, তাকে আমি খুন করব। তাপস, কি হবে দাদা, কি হবে? সে যদি সত্যি সত্যি বাড়িতে না আসে, তাহলে এই বাচ্চাটা নিয়ে আমার কি অবস্থা হবে বলো দাদা? তুমি কি করবে? আমার কি এই সন্তানটাকে তুমি নষ্ট করে দেবে? না, তাহলে সমাজের কাছে কেমন করে মুখ দেখাবে? মুখ দেখাবো না, গায়ের লোকের কাছে আমি মুখ দেখাবো না। আমি চটকলের মজুর, তোমাদের সবাইকে নিয়ে আমি গ্রাম ছেড়ে শহরের বস্তিতে বাস করবো। কাঁদিস না রে গীতা, কাঁদিস না। ওই বস্তির লোকেরা যদি জিজ্ঞাসা করে, তাহলে তাদের আমি বলবো আমার ভগ্নির গর্ভবতী অবস্থায় আমার ভগ্নিপতি মারা গেছে, আমার হতভাগিনী বোনটা বিধবা। কি কেলেঙ্কারির কথা! আমি কত স্বপ্ন দেখেছিলাম, আমার সব স্বপ্ন মাটি হয়ে গিয়ে চিরদিনের মতন এই ননদ কাটা গলায় বিঁধে রইল। কপাল, একেই বলে কপাল। কপালে দোষ দিয়ে লাভ কি বৌদি?
আর তাছাড়া তুমি না হয় কপালে দোষ দিয়ে পার পেয়ে যাবে, কিন্তু আমি, পল্লব যদি আমাকে বিয়ে না করে এই বাড়িতে যদি আর কোনোদিন না আসে, তাহলে আমি আমি আমার বাচ্চাটার পিতৃ পরিচয় দেবো কেমন করে? কেমন করে দেব? चलते चलते मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। चलते चलते আই বাস, তোমাকে দেখে মনে হচ্ছে এক টুকরো চুম্বক, আই মিন যাকে বলে ম্যাগনেট। আমার মতো একটা লোহাকে আকর্ষণ করার জন্য রেডি হয়ে আছে। আচ্ছা, আগে বলে কখন এসেছো তুমি? ও সালা, সময় দেখার সময় টময় আমার নেই, কারণ হাতের ঘড়িটা বেঁচে আমি মাল খেয়েছি। তুমি মদ খেয়েছো? তা মদ খাবো না তো অমৃত কোথায় পাবো? হ্যাঁ সুন্দরী, অমৃত কোথায় পাবো? এই তুমি তো তোমার অমৃতের ভান্ডার আমাকে ছুতেই দিচ্ছ না। ব্যাপারটা কি বলো তো কিছু? আমি 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 তোমার সন্তানের মা হতে চলেছি। সালা মালের নেশাটা আমার পয়মাল করে দিল একেবারে। আমি আমি চললাম। মানে তার মানে আমাকে বিয়ে না করে তুমি এখান থেকে কোথাও যেতে পারবে না? মায়েরই বলছি, একেই আমার ফ্যান সম্বল, তার উপর ফুটো সানকি, ওসব কান কি বাজট, मैं चलता हूँ आज। তার মানে তুমি আমাকে বিয়ে করবে না? কবে নেই, কবে নেই। তাহলে তাহলে এক্ষুনি কি আমি পুলিশে খবর দেবো? কি বললে? কি বললে? আচ্ছা থানা বলে তোর এতই ফুটুনি? হ্যাঁ সালি, তাহলে তাহলে দেখ। তোর কিছু হবে না গীতা, আমি এসে গেছি, তোর কিছু হবে না। সালা সালা পল্লব মুখার্জির সঙ্গে মাজাকে, তাহলে দেখ তোর ভবলীলা আজ আমি সাঙ্গ করে দেবো। কিছু হবে না, দেখ এসে গেছি, তোর কিছু হবে না। পুলিশ, খুন! পুলিশ! আমি পালাবো, আমি পালাবো। ইউ আর আন্ডার অ্যারেস্ট পল্লব মুখার্জি। ওরে তাপস, এমনি করে তুই চলে গেলি ভাই, এমনি করে তুই ছবেন না ভাই, হলো আপনি এখন এই মৃতদেহকে ছবেন না, কারণ লাশটাকে মর্গে নিয়ে গিয়ে পোস্টমর্টম করাতে হবে। দারোগা বাবু, এমনি একটা দুর্ঘটনা যে ঘটবে আমি আগেই থেকে সন্দেহ করেছিলাম, তাই বেশ কিছুদিন পর পল্লব মুখার্জিকে এই বাড়িতে আসতে দেখে আমি ওর উপর নজর রেখেছিলাম, কিন্তু কিন্তু ব্যাড লাক, অ্যাক্সিডেন্ট ঘটেই গেল। আমি আমি কিছু করতেই পারলাম না। আর একটু আগে যদি আসতেন দারোগা বাবু, তাহলে আমাদের তাপসটাকে এভাবে চলে যেতে হতো না। আপনি আপনি সেই জানোয়ার খুনি লম্পট সেই পল্লব মুখার্জিকে আপনি কিছুতেই ক্ষমা করবেন না দারোগাবাবু, আপনি কিছুতেই ক্ষমা করবেন না, আপনি কিছুতেই ক্ষমা করবেন না। কখনো অপরাধীকে ক্ষমা করে না কাশীনাথ বাবু, আপনারা নিশ্চিন্ত থাকুন। ওই সমাজ বিরোধী পল্লব মুখার্জির হয় ফাঁসি হবে, না হলে হবে যাবজ্জীবন জেল। সেই খুনে লম্পট সমাজ বিরোধী পল্লব মুখার্জি জেল থেকে বেরিয়ে এসে ঢুকে পড়েছে সুমন্ত চৌধুরীর পরিচয়ের খোলসে। গীতা যদি তার বাচ্চাটাকে বাঁচিয়ে রাখে, তাহলে তার বয়স অন্তত 10 বছর হবে। 10 সালা! আমি ওসব কথা এখন ভাবছি কেন? আমি তো এখন সুমন্ত চৌধুরী, হ্যাঁ, যার নামে ব্যাংকে আছে কোটি কোটি টাকা, আর তার সঙ্গে উপরি পাওনা সুন্দরী
উজ্জয়িনীর যৌবন। দিদি আর জামাইবাবুর ফুলসজ্জার ঘরটা না আজ একবারে ফুলে ফুলে সাজিয়ে রেখেছি। দেখে শুনে মনে হচ্ছে দাদা বৌদির আজ আবার নতুন করে ফুল সজ্জা। আমার কি মনে হচ্ছে জানো অভিষেক, দিদি জামাইবাবুর ফুলসজ্জার ঘরে না আরাম করে শুয়ে পড়ি। বুঝেছি বুঝেছি। তা কি বুঝেছো মশাই? আমার অনেক বেলা হয়ে গেছে, মেঘের ফাঁকে ফাঁকে। তা দক্ষিণা বাতাস বইছে যখন, ফুল কি আর না ফুটে পারে? বৈশালী এই, বৈশালী, ছাড়ো বলছি, এখনই দিদি যাইবো এসব করবে। আরে তাতে ক্ষতি কি? তারাও জানে ঘি আর আগুন একসঙ্গে থাকলে এমনি করে গলে যায়। বেশিছি ভালো শুধু তোমাকে, বাসবো ভালো শুধু তোমাকে, বাসবো ভালো চিরদিন, শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে, বেশিছি ভালো শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। ও বেসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাসবো ভালো চিরদিন, শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে, বেশিছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাসবো ভালো চিরদিন, শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। একেবারে হাউসফুল। একটাও টিকিট নেই তাই না? না, তা বেশ বেশ, আমি একটা গল্প তোমাদের শোনাবো। গল্প? বেশ বেশ বেশ, বলো 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 বলো, গল্প বলো। বসো, বসো, বৈশালী, বসো। আমার যখন বিয়ে হয়েছিল না, তখন আমার বয়স ছিল 10। দোষ। হ্যাঁ। আর তোমার বইয়ের বয়স কত ছিল? কেন? 7। 7। আরে হেসো না হেসো না, গল্পটা না তোমরা মন দিয়ে শোনো। বলো 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 বলো, গল্প বলো। আমার নাম তো মহেশ্বর। হ্যাঁ, মহেশ্বর। আর আমার বউয়ের নাম কি ছিল জানো? কি? খুদি। খুদি। তা সেই আমার 7 বছরের খুদি বিয়ের পরে ফরক পরে তার পুরনো খেলোয়াড়িদের সঙ্গে রাস্তায় খেলতে যেত। বেশ, তারপর 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 আমার শাশুড়ি প্রত্যেক দিন তার কানে কানে বলতো, জানিস মা খুদি, তুই খেলতে যাচ্ছিস যা। কিন্তু শ্বশুর বাড়ির লোকজন দেখলে না মাথায় ঘোমটা দিত। তারপর তারপর তো খুদি একদিন রাস্তায় খেলছে, খেলছে। এমন সময় এমন আমার সময়? বাবা গিয়ে হাজির। তাই নাকি? তারপর? তারপর আবার কি হবে, অমনি খুদি ফস করে পরনের ফারাকটা তুলে মাথায় ঘোমটা দিল, অমনি নিচের দিকটা ফাঁকা। ছি 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 ছি, কি লজ্জার বিষয়। তা তোমাদের চুরি করে এই প্রেমের ব্যাপারটা না একেবারে ঠিক তাই। তোমরা দুজনে যতই ঢাকতে চাও ততই ফাঁক পড়ে যায়। সর্বনাশ! তার মানে, মশাদা, তুমি আমাদের এটা সব জেনে ফেলেছো? কবে? শুধু আমি নই, আমি নই, এই চৌধুরী বাড়ির সবাই জেনে ফেলেছে। মহেশ্বরদার, তবে তোমাদের কোনো ভয় নেই। কর্তা বাবু বলেছে এই এই মাসের মধ্যে তোমাদের দুজনের বিয়েটা না একেবারে ধুমধাম করে না দিয়ে দেবে। কথাটা কি বলে গেল শুনলে তো? হ্যাঁ, এখন আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? চলো না দীঘার সৈকত ছেড়ে
যৌবনের ছায়ায় ছায়া শুরু হোক পথ চলা, শুরু হোক চলো না দীঘার সৈকত ছেড়ে, যৌবনের ছায়ায় ছায়া শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা, শুরু হোক পথ চলা, শুরু হোক এই যে অভি ঠাকুরপো বলে কিসের যেন একটা গন্ধ পাচ্ছি। গন্ধ গন্ধ না না না, না। তোমার খোপার বেল ফুলের গন্ধ বউ। তাই বুঝি? অন্য কিছু না না কি বলো বৈশালী? আমি তো কোনো গন্ধ পাচ্ছি না। এই যে মুখপুরি যে মদ খায় সে কি কখনো মদের গন্ধ পায়? তাহলে আমিও তোমাকে একটা কথা বলি, শোনো বৌদি। কি কথা? তুমি নিজে চোর তো, তাই সবাইকে চোর ভাবছো। ইস কবির পাজি, তোমার পেটে পেটে এত শয়তানি। এই পালিয়ে চলো, পালিয়ে চলো বৈশালী। গেছে বৌদিরা আর তর সইছে না, এসে পালিয়ে যায়। ইস দাঁড়া দাঁড়া, আজ তোদের দুটোকে আমি দেখাচ্ছি। এই যে বোম্বের অন্তনায়িকা আয়শা জুলেখা, কোথায় যাওয়া হচ্ছে শুনি? অভি ঠাকুরপোর সঙ্গে প্রেম করতে বুঝি? धीरे धीरे बोल कोई सुन लेगा कोई सुन लेगा, धीरे धीरे बोल कोई सुन लेगा कोई सुन लेगा। চৌধুরী বাড়িতে যেন হাসির হাট বসেছে, ডেকে ডেকে পাগল হয়ে যাচ্ছে বউ কথা কও পাখিটা, কোকিলটাও ডেকে ডেকে উঠছে কুহু কুহু কুহু, মাঝে মাঝে শোনা যাচ্ছে চোখ গেল ডাকবে তো, আজ যে বসন্ত এসেছে, বসন্ত। তাই তো বসন্তের বাতাস সারা গায়ে মেখে তোমার সামনে এসে দাঁড়িয়েছে তোমারই সুমন্ত। কিন্তু কিন্তু তোমার এই ঘুমন্ত মনের দক্ষিণ দুয়ার খুলে হঠাৎ করে ফাগুন এলো কেমন করে? শীতের ভয়ে উত্তরের জানালাটা বন্ধ করেছি বলে। কিন্তু তুমি কি লক্ষ্য করেছো পশ্চিম আকাশে দেখা যাচ্ছে নবমী তিথির এক ফালি চাঁদ? পূব আকাশের শুকতারাটা একটু পরেই পাতবে ভালোবাসার ফাঁদ। আচ্ছা তুমি কিছু মনে করবি না তো? আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। কি কথা উজ্জয়িনী? হঠাৎ তোমার সংসারে বিভাগী মন এমন করে সংসার তপবনে ফিরে এলো কেমন করে? আমি মনে করেছি তীর্থক্ষেত্রের চেয়ে জীবনের কর্মক্ষেত্র অনেক বিস্তীর্ণ। হেমা তুমি তুমি এমন করে ঘামছো কেন? আমি আমি ঘামছি? হ্যাঁ তোমার আঁচল দিয়ে ঘামটা মুছে নিই। কি হলো? তুমি তো আগে কোনোদিন আমার আঁচল দিয়ে ঘাম মোছনি। মানে আজ হঠাৎ ইচ্ছে হলো তাই। তুমি কি অন্য কিছু ভাবছো? না মানে ভাবো